মূর্তি বানানো হবে 80 ফুটের মূর্তি। আহ, এত বাংলাদেশের মূর্তির দরকার হচ্ছে কেন? আমাদের বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান একটা কথা বলেছিলেন যে মূর্তি তো থাকবে মন্দিরের ভেতরে, এটা বাংলাদেশের কালচার। আমরা এই মূর্তি বাইরে কেন? আর দ্বিতীয়ত, মূর্তি রংপুরে কেন? সব থেকে বড় কথা হলো যে ভারতের অর্থায়নে বাংলাদেশের মূর্তি কেন, এবং মূর্তিটা রংপুরে কেন? এটা নড়াইলে না কেন? এটা আমার বাড়ি মাগুরা, এটা মাগুরাতে না কেন? এটা টাঙ্গাইলে না কেন? তো এগুলো সবকিছুই একটা ন্যারেটিভের অংশ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে মানে বিগত 16 বছরে বিগত সরকার ইন্ডিয়াকে আলটিমেটলি তো প্রায় সবকিছুই দিয়েছিল, ট্রানজিট ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে ভারতীয়দের চাওয়া পাওয়া সবকিছুই দিয়েছিল। তারপরে 5ই আগস্টের পরে এই সম্পর্কটা যখন মোটামুটি একটা কাঠাফের পর্যায়ে চলে গেল, তখন কিন্তু এই রংপুর নিয়ে ভারতীয় মিডিয়াতে অনেক ধরনের উস্কানিমূলক কথা এসেছিল। তো এগুলো আমি একটু পরে বলবো যে হোয়াই রংপুর ইজ সো ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। তার আগে আমি ভারত সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আচ্ছা, ভারত আমাদের বন্ধু, কি ধরনের বন্ধু? আর ভারত থেকে আমরা কি পেয়েছি? 47 সালের পর থেকে আজ পর্যন্ত করে আমরা কি ভারত থেকে আদৌ কি কিছু পেয়েছি? আচ্ছা, ভারত কেমন, ভারত কি? আমি যদি আমি আমার মতো করে বিচার করি, দেখেন, আমার হিসাবে আমরা গত বিগত 10-15 বছরে দুইটা খুব মর্মান্তিক গণহত্যা দেখেছি। একটা গাজাতে গণহত্যা দেখেছি, আর একটা রোহিঙ্গাতে গণহত্যা দেখেছি। আমরা দেখেছি যে গাজার গণহত্যা সারা মুসলিম বিশ্ব এবং সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল, ভারত সরকার ওই গণহত্যায় কে সাপোর্ট দিয়েছে, ভারত ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে ওই গণহত্যার জন্য। এবং আমরা দেখেছি মিডিয়াতে যে ভারত থেকে মানুষ গিয়েছে ইসরায়েলের পক্ষে গাজাতে যুদ্ধ করার জন্য। তো এটা হলো বিজেপি সরকার, এটা হলো ভারতের এই বর্তমান সরকার। আমরা দেখেছি যে রোহিঙ্গাতে কি ধরনের অমানবিক গণহত্যা হয়েছে মিয়ানমারে, যেটা সামরিক জান্তা সরকার করেছে, এবং এটার পেছনেও ভারতের মদত ছিল, এটার পেছনেও ভারতের ইন্টারেস্ট ছিল। ভারতের ইন্টারেস্টটা কোথায়? এই 7 সিস্টারে লজিস্টিক সাপোর্টের জন্য ভারত যে তার মাল্টি বিলিয়ন যে প্রজেক্টটা আছে, কালাদান প্রজেক্ট, যে 7 সিস্টারে তার সমস্ত রসদ এই সরবরাহের জন্য, এই কালাদান প্রজেক্টটা গিয়েছে এই রোহিঙ্গা এলাকার উপর দিয়ে। তো ভারত চেয়েছে তাদের এই বড় মেগা প্রজেক্ট যেন এই মুসলমান এলাকার উপর দিয়ে না যায়। এ কারণেই এই যে মিয়ানমার সরকার যে গণহত্যা করেছে, ভারত এটাকে সাপোর্ট করেছে, এবং সারা বিশ্ব এটাকে নিন্দা জানালেও ভারত মিয়ানমার সরকারের পাশে ছিল এই গণহত্যায়। এবার যদি আমি আমার বাংলাদেশের ভেতরে দেখি, যে এটা বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল, যেটা যে বিডিআর কমিশন যেটা নতুন হয়েছে, এই 5ই আগস্টের পরে যে নতুন বিডিআর কমিশন যেটা হয়েছে, এই স্বাধীন কমিশনের রিপোর্টে তারা ক্লিয়ারলি বলেছে যে এই যে 57 জন সামরিক কর্মকর্তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর পেছনে ভারত জড়িত ছিল। এটা তো মানে আপনার ডকুমেন্ট। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যে বড় গণহত্যা হয়েছে, যে শাপলা গণহত্যা, এই সরকারের সঙ্গে এবং ভারত ছিল। আমরা শাহবাগে যে জুডিশিয়াল কিলিং হয়েছিল, সেই শাহবাগে আমরা ভারতের হাই কমিশনারকে দেখেছি 2013 সালের। ওইখানে আমরা ভারতের হাই কমিশনারকে দেখেছি। এবং আমাদের সকলের গর্ব যে জুলাই বিপ্লব, বিগত জুলাই বিপ্লব, যেখানে যে অত্যন্ত নৃশংস ভাবে যে প্রায় 2000 আমাদের সন্তানদেরকে মেরে ফেলা হয়েছে, যে গণহত্যা চলেছে, এবং সেটার সাপোর্টেও ভারত ছিল। আমরা দেখেছি কিভাবে এই এই হত্যাকাণ্ডের সাথে ন্যারেটিভ ভারত তৈরি করেছে। তো এটা আমরা দেখেছি। তো একই সাথে আমি আমার 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 বিডিআর এ চাকরি করেছি, আমি আমি বিডিআর এবং বিজিবিতে আমি চাকরি করেছি। তো বর্ডারের অনেক ইকুয়েশন আমি আমি জানি, আপনারা হয়তো অনেকে জানেন না। এই যে বাংলাদেশের যত ফেন্সিডিল আসে, এই ফেন্সিডিল কারখানাগুলো ভারত তৈরি করেছে সীমান্তে। ভারত কিন্তু এগুলো ভেতরে তৈরি করে নাই, এই ফেন্সিডিল কারখানাগুলো ভারত তৈরি করেছে সীমান্তে। এবং এগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য তারা তৈরি করেছে, যে সীমান্তেই তাদের কারখানা, তারা পেন্সিডিল তৈরি করে এবং এগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এবার আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা দেখি, বর্তমানে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের কোনো বন্ধু নাই, ভারতের কোনো বন্ধু নাই। গত বছরে যে 84 ঘন্টার পাকিস্তান ভারতের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে পাকিস্তানের সাথে চায়না ছিল, টার্কি ছিল, মুসলিম দেশ অনেকগুলো ছিল।
ভারতের পক্ষে কেউ কোনো একটা কথা পর্যন্ত বলে নাই, ভারত একেবারে একা হয়েছিল। আহ, এই ইরান যুদ্ধে সব থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, মানে যারা যুদ্ধ করছে তারা বাদে সব থেকে অর্থনৈতিকভাবে যুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত বর্তমানে, কারণ তাদের কোথাও কোনো বন্ধু নাই। একই সাথে আপনারা জানেন যে চায়না বর্ডারে এটা পাকিস্তান ইন্ডিয়ার যে বিরোধী দলের নেতা আছে রাহুল গান্ধী, তিনি সংসদে অনেকবার বলেছেন যে লাদাখ অঞ্চলে চায়না ভারতের অনেক জায়গা দখল করে নিয়ে আছে, প্রায় কয়েকশো কিলোমিটার লম্বা জায়গা দখল করে নিয়ে আছে এবং তারা ক্যাম্প করেছে। বাট ভারত সরকার এ বিষয়ে একেবারে কোনো টু শব্দ করছে না, এটা সংসদে রাহুল গান্ধী বলেছেন। তো আমরা এটা জানতাম, অনেক আগে থেকেই জানতাম। অনেক আপনার সামরিক এবং বেসামরিক যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা বলেছিল যে ভারত যেহেতু পাকিস্তানের কাছে মার খেয়েছে ওই যুদ্ধে, আপনারা জানেন যে ভারত সরকার ট্রাম্পকে অনুরোধ করেছিল যুদ্ধ থামানোর জন্য, তারা চায়নার কাছ থেকে মার খাচ্ছে, তো তারা তাদের বীরত্ব দেখানোর জন্য বাংলাদেশ বর্ডারে একটা নিউসেন্স ক্রিয়েট করবে। এটা অনেক আগে থেকেই, বেশ আগে থেকেই এটা একটা অনুমেয় ছিল। তো তাদের টার্গেট হবে বাংলাদেশ। একই সাথে আপনারা যদি ভারতের ভেতরের ভারতটা একটু দেখার চেষ্টা করেন, এই ভারতের 7টা প্রদেশ আছে, যে 7টা প্রদেশে হিন্দু মেজরিটি নাই। কাশ্মীর আছে ওইদিকে, আর এইদিকে এই যে সেভেন সিস্টার বলি, এখানে আসাম বাদে বাকি 6টা প্রদেশেই তার হিন্দু মেজরিটি নাই। তো এই সবগুলো প্রদেশেই কিন্তু আগুন জ্বলছে, আমরা জানি মণিপুর, তারপরে আপনার নাগাল্যান্ড, তার মিজোরাম, এই প্রদেশগুলোতে আগুন জ্বলছে এবং সেখানে মোদী গভর্নমেন্ট একবারও দেখতেও আসেননি। তো এই যে একই সাথে যে ভারতের যে প্রচন্ড এখন দ্রব্য মূল্যস্ফীতি আছে, বেকার সমস্যা এত বেশি, এই বেকার সমস্যা থেকেই ভারতের যে তেলাপোকা পার্টি যেটা এখন নতুন যে বেরিয়েছে, যেটা এটা কিন্তু ওই বেকার বেকারদের বেকারদের তারাই এই পার্টিটা গঠন করেছে। তো এই সমস্ত কিছু ভারতের যে ইন্টারনাল যে এত প্রবলেম আছে, এই প্রবলেম গুলো অ্যাড্রেস করার তাদের সেই পুরনো টেকনিক বিজেপি সরকারের টেকনিকটা কি, ওই আগে ছিল পাকিস্তান নিয়ে রাজনীতি এবং ধর্ম নিয়ে রাজনীতি, এটা হলো তাদের কার্ড, ধর্ম কার্ড আর পাকিস্তান কার্ড। এটার সাথে এখন যোগ হয়েছে পাকিস্তান কার্ড এবং বাংলাদেশ কার্ড, এবং সঙ্গে ধর্ম এবং জাতপাত নিয়ে তো আছেই। তো আমি 1947 সালে একটা 1947 সালে আমাদেরকে জানতে হবে যাতে 1947টা কেন আসলো, কেন দেশ ভাগ হলো, এবং এটা 1947 সালে দেশ ভাগের পরে নেহরুর কিছু ন্যারেটিভ ছিল, সেই সময়কার নেহরুর কিছু ন্যারেটিভ ছিল। আমি যে বিএনপির আগে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল আলতাফ মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা। তো উনি একটা অনুষ্ঠানে উনি বক্তৃতায় বলেছিলেন যে 1947 সালে দেশ ভাগের পরে পাকিস্তান, ভারতের যারা পাকিস্তানে যেত অথবা পাকিস্তানের সেই সময় যে দেশ ভাগের সময় তাদেরকে একটা অনুষ্ঠান করে এই করা হতো, কিন্তু এই বাংলাদেশ বর্ডারে যে ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসলো 1947 দেশ ভাগের সময়, ওই সময়টা, তো এইটাকে খুব সাধারণভাবে নেহেরু ইনশিওর করতেন এবং উনি বলেছিলেন তখন যে এই বাংলাদেশ তো আমরা নিয়ে নিব, এই বাংলাদেশ ভারত তো এক হয়ে যাবে। তো এই যে 1947-এর এটা, এই যে বাংলাদেশ ভারতের সাথে মিশে যাবে, এইটা নেহেরুর এবং ভারতের অনেক আগেকার ন্যারেটিভ। একই সাথে আমরা মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের যে 7 দফা চুক্তি, এই চুক্তিগুলো তো জানি যে গোলামীর চুক্তি, যে ভারত আমাদেরকে কি চোখে দেখতে চেয়েছিল, এবং এইটার ফলশ্রুতিতেই 1947 থেকেই নেহেরুর নির্দেশেই বাংলাদেশকে তারা তাদের কলোনি বানাবে। প্রথম শুরুই করে তারা হলো বাংলাদেশকে তারা তাদের কালচারাল কলোনি বানানোর চেষ্টা করে, এবং কালচারালি বাংলাদেশকে আস্তে আস্তে গিলে খেয়ে ফেলতে চেষ্টা করে, এবং সেইটার ধারাবাহিকতাতেই আমরা কিন্তু অলরেডি ভারতের একটা কালচারাল হেজিমনিতে তৈরি হয়েছে। কালচারাল বিষয়টা শুধুমাত্র গান বাজনা না, কালচারাল এই যে মানে এই বিষয়টাই হলো যে এটা একটা ওয়ে অফ লাইফ, একটা জাতির ওয়ে অফ লাইফ, তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সংস্কৃতি, সবকিছু, তাদের একটা ন্যাশনাল আইডেন্টিটি। তো আমরা আমাদের কালচারাল আইডেন্টিটিতে অনেক আগেই অনেকখানি হারিয়ে ফেলেছি এবং ভারতের একটা কালচারাল হেজিমনের অংশ হয়ে গেছি। এবং একই সাথে আর একটা বড় সমস্যা, তো এটা ভারত আগে থেকেই তৈরি করেছিল, যে প্রবলেম গুলো আমরা ফেস করছি এখন, যে তারা আপনি হয়তো জানেন যে আমাদের দেখবেন যে আমাদের মিডিয়ার একটা বড় অংশই ভারতের মদতপুষ্ট।
তো এইটা তারা তখন থেকেই শুরু করেছিল। একটা কথা আছে যে তুমি যদি কোনো একটা দেশকে কলোনি করতে চাও, প্রথমে তাদের মিডিয়াটা দেখো কিনে নিতে পারো নাকি, তাদের কিছু বুদ্ধিজীবী কিনে দাও, তো এই দুইটা কাজ সব, এবং তাদের কালচারাল বিষয়টাকে হস্তক্ষেপ করো। তো আলটিমেটলি এই সবগুলোই করেছে। তারা কালচারাল হেজিমনি তৈরি করেছে, তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা কিনে নিয়েছে একটা বড় অংশ, আমাদের অনেক রাজনীতিবিদকে তারা কিনে নিয়েছে, এবং এই রাজনীতিবিদগুলো তাদের এজেন্ডা সার্ভ করে, এবং তারা তাদের পছন্দ মতো রাজনৈতিক দল তৈরি করেছে আমাদের দেশে অনেক দল আছে যারা ভারতের পারপাস সার্ভ করে, তাদেরকে কখনো দেখবেন না ভারতের কোনো বিষয়ে তার সমালোচনা করতে। তো আর সব থেকে বড় ভয়ের বিষয়টা হলো যে আমাদের আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের ভিতরে একটা বড় অংশই আছে হলো ভারতের মদতপুষ্ট এবং ভারতের সহযোগী। এই বিষয়ে আহমেদ সফার একটা খুব ক্লিয়ার ডায়লগ আছে, উনি বলছেন যে আমাদের আমলাতন্ত্র হলো, এরা প্রচন্ড অনড়, স্থবির, অসৎ, এরা হৃদয়হীন এবং বৈদেশিক শক্তির কাছে বিক্রি হওয়ার জন্য সবসময় রেডি। একই সাথে তারা অনেকগুলো সংগঠন তৈরি করেছে বাংলাদেশে, ভারত যেমন ইসকন তৈরি করেছে, এই যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছে। এরা, আপনি কখনো দেখবেন না যে এরা বাংলাদেশের, আপনি দেখবেন যে এরা ভারতের ন্যারেটিভ সার্ভ করে। এরা যে ন্যারেটিভ, যে গল্পই আমাদেরকে শোনায়, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে যায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যায় না, এরা সব সময় ভারতের ন্যারেটিভ সার্ভ করে। এর সাথে